আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। দর্শক, পুঁজিবাজার পরিস্থিতি ও আসছে বাজেট নিয়ে বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম সাইফুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি সাইফুদ্দিন ভাই, প্রথমে জানতে যাচ্ছি আর কিছুক্ষণ পরে বাজেট পেশ করা হবে। বাজেটে এবার পুঁজিবাজার নিয়ে বেশ কিছু বিষয় প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমেই আসি যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্রস্তাব দেওয়া হয়েছে ৪৫% বর্তমান কর হার, যদি ১০% আইপিওর মাধ্যমে আসে ৫% কর হ্রাস হবে, আর যদি ২০% আইপিওর মাধ্যমে আসে তাহলে ১০% কর হ্রাস হবে। এই বিষয়টি পুঁজিবাজারকে কি সাপোর্ট দিতে পারবে? জি অবশ্যই। যে বিষয়টা হচ্ছে যে স্বাভাবিকভাবে যে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে প্রথমত যে ট্যাক্সের যে কর ব্যবধান যে বৃদ্ধি, এটা একটা পজিটিভ জিনিস। আমাদের ভালো কোম্পানিগুলোকে এবং ফান্ডামেন্টালি যে সমস্ত কোম্পানিগুলো শক্তিশালী, যাদের বিজনেস গ্রোথ এবং পটেনশিয়াল অনেক হাই, সেই সমস্ত কোম্পানি বাংলাদেশ মার্কেটে কিন্তু আসা উচিত হাই কোয়ালিটি স্টকের জন্য। তো সেই হিসেবে মোবাইল কোম্পানিগুলো দুটো দিক আছে। একটা দিক হচ্ছে মোবাইল কোম্পানিগুলো যখন এখন ম্যাচুরিটি ইন্ডাস্ট্রির দিকে চলে এসছে, তাদের এখন মেইন বিজনেস কিন্তু ডেটা। আপনার মোবাইল ভয়েস কল থেকে তাদের অ্যাকচুয়ালি রেভিনিউ কমে এসছে ধীরে ধীরে হাই কম্পিটিশনের কারণে। সুতরাং এই যে ট্যাক্সের যে ৪৫% ট্যাক্স ছিল, এটা হচ্ছে অতিরিক্ত ছিল, এটা কোনো সন্দেহই নাই। তো সেইটা এই ট্যাক্স ইনসেন্টিভটাকে জড়িয়ে দিয়েছে তারা স্টক মার্কেটে লিস্টিং করার সাথে। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি খুবই পজিটিভ ফর আস। এটা শুধু ধরেন একটা মোবাইল কোম্পানির জন্য করছে, এটাতেই পজিটিভ ব্যাপারটা এমন না। বা বাংলাদেশ গভর্নমেন্ট যে এইটার বিষয়টি নেয়, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটকে একটা গ্রেটার ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে ইন্টিগ্রেশনের যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা তারা বোধ করেছে। এবং সেই পলিসি ইনসেন্টিভ গুলো না থাকলে বা পলিসি ট্যাক্স এবং এই সমস্ত ইন্টারমিনিস্ট্রিয়াল যে জিনিসগুলো আছে, ব্যাপারগুলো আছে, সেগুলো যদি না আসে তাহলে ক্যাপিটাল মার্কেট আসবে মানে ভালো হবে না। তো আমার কাছে যেটা মনে হয়, এটা দুটো তিনটে দিক আছে। একটা হচ্ছে কোম্পানি ইটসেলফ ফান্ডামেন্টালি ভালো করবে এবং ট্যাক্সটা একটা জাস্টিফাইড পর্যায়ে আছে, এটা একটা ভালো দিক। সেকেন্ড হচ্ছে যে ট্যাক্স কমানোটা ক্যাপিটাল মার্কেটে ফ্লোট কত বাড়াবে সেটার সাথে একটু ট্যাগ করে দেওয়া, দ্যাট ইজ আর একটা ভালো দিক। আর একটা দিক হচ্ছে সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলোকে এখন যেহেতু গভর্নমেন্ট একটা জিনিস বুঝতে পারতেছে বা এনবিআর একটা জিনিস বুঝতে পারতেছে যে ক্যাপিটাল মার্কেট একটা গ্রেটার ইকোনমিক সিস্টেমের সাথে বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন প্রয়োজন, এবং এইটা একটা পজিটিভ মেসেজ মার্কেটকে দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সিনসিয়ারলি থিঙ্কিং অফ ইন্টিগ্রেটিং দ্য মার্কেট ইনটু দ্য গ্রেটার ইকোনমিক সিস্টেম। জি, এখন আরেকটি বিষয় নিয়ে আসি। মার্চেন্ট ব্যাংকের ৩৭.৫% যে ট্যাক্স রেট রয়েছে সেটি ১০% কমিয়ে ২৭.৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং মার্কেট ইন্টারমিডিয়েরি হিসেবে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা বাড়ানোর জন্য করা হচ্ছে। আদৌ কি এই মার্চেন্ট ব্যাংকের ভূমিকা বাড়বে বলে আপনি মনে করেন? আপনি তো ওই সেক্টরের আসলে পায়োনিয়ার বলা যায়, তাহলে কি আপনি মনে করেন যে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা বাড়বে? জি, এখানে কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে প্রথমত মার্চেন্ট ব্যাংকে তারা মিস ক্যাটাগরাইজেশন করছিল। মার্চেন্ট ব্যাংকে তারা জেনারেল ব্যাংকের মতো মনে করতো আর কি। তো দ্যাট ওয়াজ রং। তো জেনারেল ব্যাংকের সাথে মিলিয়ে ৩৭.৫% তারা ট্যাক্স রেখেছিল। তো সেটা এখন জাস্টিফাইবল পর্যায়ে আসলো, এটা এখন রেশনাল হলো, এটা একটা দিক। আর সেকেন্ড দিকে আপনি দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন যে এটাতে মার্চেন্ট ব্যাংকের সুবিধা হবে কিনা, দেখেন মার্চেন্ট ব্যাংক হচ্ছে যেমন বাংলাদেশ মার্কেটে 50টার উপরে মার্চেন্ট ব্যাংক। তো 50টা মার্চেন্ট ব্যাংকের তো আসলে প্রয়োজন নেই। তো এদের আসলে এই প্রথমত একটা ইজাব করবে, বাট মার্চেন্ট ব্যাংকের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কিংবা তাদের প্রোডাক্ট লাইনগুলো আরো বেশি বাড়ানোর জন্য এটা আসলে আরো অন্য বিষয়ও লাগবে আর কি। তো আমার কাছে যেটা মনে হয় যে শুধু ইস্যু ম্যানেজমেন্ট এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে মার্চেন্ট ব্যাংকের ব্যবসা বাড়বে আমার কাছে মনে হয় না। তাদেরকে কনসালটেন্সি বা অন্য ধরনের কর্পোরেট অ্যাডভাইজারি, এই ধরনের রোলগুলোতে তাদের সার্ভিসের বেসিসটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে, এক্সপান্ড করতে হবে, তাহলেই মার্চেন্ট ব্যাংক হয়তো বেটার করবে মার্কেটে। জি, এই দুইটি বিষয় বললেন। এই দুইটি বিষয়ে বর্তমান যে পরিস্থিতি রয়েছে পুঁজিবাজারে, সূচক আগস্ট মাস থেকে ১৪০০ পয়েন্টের মতো কমেছে, এতে বিনিয়োগকারীদের কোনো লাভ হবে কি? বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা ফিরে পাবে কি? দেখেন বাজারে আস্থার যে বিষয়টা আসলে আরো গ্রেটার একটা জিনিস আর কি। একটা পুরো সিস্টেমের উপর আস্থা, বাজারের পুরো আস্থা বলতে কোনো পার্টিকুলার স্টক বা পার্টিকুলার কমিউনিটির উপর না। এটা একটা পুরো সিস্টেম রাইটলি ফাংশন করতেছে কিনা, সেখানে ট্রাস্ট আছে কিনা, নিরাপত্তা আছে কিনা, কারেক্ট গভর্নেন্স আছে কিনা, তারপরে আপনার ইকোনমির যে সমস্ত কোম্পানিগুলো
খুব ভালো পারফর্ম করতেছে, তাদের রিপ্রেজেন্টেশন আছে কিনা, এগুলোর উপর নির্ভর করে এন্টার মার্কেটের উপর ট্রাস্ট। তো আমি এই যে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ গুলো এটাকে সেই দিকে ধাবিত করে, এটা ঠিক কথা, বাট ট্রাস্ট পুরোপুরি আসার জন্য আরো অনেক ভিজিবল জিনিসপত্র আসতে হবে সামনে আর কি। জি, সামনে আর কি কি আসতে পারে বলে আপনার মনে হয়? যেমন ট্যাক্সের একটা রেশনালাইজেশন করতেছে, সেটা তো আমরা দেখতে পেলাম। আমাদের ব্রোকারেজের ট্যাক্স ছিল বেশি, সেটা একটা জায়গায় পর্যায়ে নিয়ে এসছে। তারপরে আপনার আরো কিছু সুবিধা যেগুলো আনজাস্টিফাইড ছিল সেগুলোতে রেশনালাইজেশন আনার চেষ্টা করতেছে। তো এগুলো পজিটিভ দিক। এছাড়া যে বিষয়টা আমি যেটা মনে করি, দেখেন একটা একটা মার্কেটে প্রথম যেটা বললাম যে একটা ক্যাপিটাল মার্কেটের সমস্যা দূর হয় না। কেন দূর হয় না? কারণটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ডিসক্রিট ভাবে দেখা হয়। স্টক মার্কেটকে যে ডিসক্রিট ভাবে দেখলে পারে এই মার্কেটের কারেক্ট ইনিশিয়েটিভ নেওয়া যাবে না। নিতে হবে কিভাবে? দেখেন, রিফর্মের বা ট্রাস্ট আনার জন্য কয়েকটা পিলার আছে। এই পিলার গুলো কি? সেটা হচ্ছে যে গভর্নেন্স হচ্ছে নাম্বার ওয়ান পিলার। তো গভর্নেন্সের মধ্যে আপনার এটাকে একটা সেলফ রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আনা উচিত। ট্রান্সপারেন্সি, ইফেক্টিভনেস, এনফোর্সমেন্টের ইফেক্টিভনেস আনা উচিত। কর্পোরেট গভর্নেন্সের জায়গাটা করা উচিত, যেটা কাজ হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ কমার্সের। তারপরে আপনার লিকুইডিটি এবং পার্টিসিপেশন বাড়ানোর জন্য কিছু প্রোডাক্ট বেসিস বাড়ানো উচিত। যেমন ধরেন যে পাবলিক এন্টারপ্রাইজ নতুন লিস্টিং করা, ইনসেন্টিভাইজ করা ভালো কোম্পানিকে, প্রাইভেট সেক্টরে এন্ট্রিকে আনা, পেনশন ফান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এগুলোর ক্যাপিটাল মার্কেট থেকে তোলা, এগুলো হচ্ছে লিকুইডিটি বাড়াবে। সেকেন্ড হচ্ছে টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশে এখনো ফাইন্যান্সিয়াল মার্কেটিং কিন্তু টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু গ্লোবাল লেভেলে যায়নি। থার্ড হচ্ছে পলিসি ইন্টিগ্রেশন। এখানে ধরেন কতগুলো মিনিস্ট্রি জড়িত আছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, মিনিস্ট্রি অফ কমার্স আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংক আছে, মিনিস্ট্রি অফ প্ল্যানিং আছে। এদের সাথে যদি আপনার পলিসি ইন্টিগ্রেশন গুলো যখন হওয়া প্রয়োজন, হ্যাঁ, তো এই বিষয়গুলো, তারপর ইনভেস্টর প্রোটেকশনের জন্য আইনানুগ যে জায়গাগুলো আছে, ম্যানিপুলেশন বন্ধ করা, তারপরে এই জায়গাগুলো যেটা আছে, তো এই সিস্টেমের মধ্যে এই পলিসি ইন্টিগ্রেশন গুলো এবং এই কাজগুলো আসতে পারে, তখন একটা সিস্টেমিক। জি, আপনি যথার্থই বলেছেন। এখন যদি আমরা একটু কথা বলি ডিমান্ড সাইড নিয়ে, আপনি একটু পেনশন ফান্ড নিয়ে বলেছেন। আপনি জানেন যে জীবন বীমার $5 বিলিয়ন ফান্ড পড়ে আছে এবং পেনশন ফান্ড হিসেবে $1 বিলিয়ন পড়ে আছে। নির্দিষ্ট কোনো বিনিয়োগ নীতি না থাকার কারণে সেটি আসলে ইনভেস্ট করা যাচ্ছে না। পুঁজিবাজারে যেহেতু একটু ফান্ড ক্রাইসিস অনেকদিন যাবতীয় আপনারা বলে আসছেন, সেগুলো পুঁজিবাজারে কিছুটা সাপোর্ট দিতে পারবে কিনা, অথবা কোনো বিনিয়োগ নীতির মাধ্যমে সেটি পুঁজিবাজারে প্রবেশ করানো সম্ভব কিনা, আপনি কি মনে করেন? জি, এটা এই যে প্রথমে আমি যেটা বললাম, এক্স্যাক্টলি দ্যাট দ্য থিংস আর কি। বাংলাদেশে ধরেন যে বিমার জীবন বিমার ফান্ড পড়ে আছে। তো বেসিক্যালি বাংলাদেশের টোটালের মধ্যে একটা বিনিয়োগ নীতি থাকা উচিত। যেমন বাংলাদেশে কিন্তু ন্যাশনাল আপনার পেনশন ফান্ড নেই, পার্টিসিপেটিভ ফান্ড বা ন্যাশনাল পার্টিসিপেটিভ পেনশন ফান্ড, যেটা নিয়ে প্ল্যান হয়ে আছে, কিছু বোধহয় আইন টাইনও বোধহয় তৈরি হয়েছে। তো এই ফান্ডগুলোর মধ্যে বিনিয়োগ নীতি যদি থাকে, তো বিনিয়োগ নীতির আওতায় ক্যাপিটাল মার্কেট একটা পার্ট, হ্যাঁ, সেখানে বন্ড থাকতে পারে, স্টক থাকতে পারে, হাই ম্যাচিউর কোম্পানির শেয়ার থাকতে পারে, হাই ডিভিডেন্ড ইল্ডের শেয়ার থাকতে পারে। এই সমস্ত কিছু জিনিসগুলোই কিন্তু আবার বললাম এটা পলিসি ইন্টিগ্রেশনের বিষয় আর কি। তো সেগুলো আসতে পারে ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল, অ্যান্ড স্টক মার্কেট ডেফিনেটলি সেটা একটা ট্রাস্ট ফিরে পাবে এবং জায়গা ফিরে পাবে বলে মনে করি। জি, আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি আজকেও লেনদেন দেখেছেন 300 কোটি টাকার নিচে হয়েছে। গত 10 থেকে 15 কার্যদিবস প্রত্যেক কার্যদিবস 300 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে ডিমান্ড সাইডে সমস্যা রয়েছে। নতুন করে কোনো ফান্ড ইনজেক্ট করার প্রয়োজনীয়তা আছে কিনা, আপনার কি মনে হয়? দেখেন, ফান্ড কিন্তু আছে বিভিন্ন ফর্মে। ফান্ড তো আর চলে যায় না কোথাও। আপনার একটা কোম্পানির যে ফান্ড আছে, ইনভেস্টরদের ফান্ড যেটা আছে, এবং যারা মানে পোটেনশিয়াল যারা ইনভেস্টর, তাদের কাছেও ফান্ড আছে। তো এখন মার্কেটের অবস্থাটা কি? 12% প্লাস হচ্ছে আপনার বন্ড। গভর্নমেন্ট বন্ড হচ্ছে 12.5%, 12% সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট অনেক হাই, বিকজ দি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি হেভিলি বোরোয়িং ফ্রম দ্য মার্কেট ইন আদার ওয়ে। তো এখন এই রেটটা না কমা পর্যন্ত ক্যাপিটাল মার্কেটে স্বাভাবিকভাবেই তখন বিচার করবে যে ক্যাপিটাল মার্কেটের এক্সপেক্টেড রিটার্ন কি হবে আর এটা কি হবে। তো সেই জায়গাগুলো আসলে না হওয়া পর্যন্ত এই ট্রেডটা বা এখন নতুন করে বিনিয়োগ আসতেছে না। বাট আমার কাছে যেটা মনে হয়, মার্কেট অ্যাকচুয়ালি আন্ডার ভ্যালুড। হ্যাঁ, এই আন্ডার ভ্যালুড হয়ে আসতেছে, অনেক স্টক এক্সট্রিমলি চিপ। তো এটাই আসলে মানুষকে অ্যাট্রাক্ট করবে। একটু সময় হয়তো লাগতেছে, মানুষ একটু নিরাপত্তা বোধ করলেই বা একটা পলিটিক্যাল রেজুলেশন একটা জায়গায় চলে আসলে পারেই আমার মনে হয় মানুষ এই মার্কেটে সে অবস্থায় আছে মার্কেটে ঢোকার জন্য। জি, সাইফুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি ও আসছে বাজেট নিয়ে কথা বলছিলাম আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।